হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প আকাশ ধোঁয়াময় পর্ব 39, লেখা সিদ্ধাতুল মুমতাজ। রিমি উৎস আহমেদের অফিস রুমে ঢুকতেই দেখলো নীলাব্র বসে আছে। উৎস রিমিকে দেখে সৌজন্যতাপূর্ণ হাসি দিয়ে বললেন, এসো রিমি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। রিমি তাকিয়ে রইল নীলাব্রের দিকে। নীলাব্র ওর দিকেই তাকিয়েছিল। রিমির ইচ্ছে করছে এখনই ফিরে যেতে। নীলাব্রের সামনে দাঁড়িয়ে থাকার ইচ্ছে তার নেই, কিন্তু উৎস ভাইয়ের সামনে হুট করে চলে গেলে ব্যাপারটা বেয়াদবি হয়। রিম্মি ভিতরে আসলো, মুচকি এসে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। উৎস নীলাব্রের পাশের চেয়ারটা ইশারা করে বলল, বসো রিম্মি। রিম্মি বসলো। ওর চোখে মুখে অস্বস্তি। নীলাব্র বিষয়টা খেয়াল করে বলল, ভাইয়া আপনারা কথা বলুন, আমি আসছি। আরে তুমি আবার কোথায় যাবে? এতক্ষণ রিম্মির জন্য অপেক্ষা করেছি, এখন আবার তোমার জন্য অপেক্ষা করবো নাকি? কথা শুনে যাও, তোমাদের দুজনের সাথে আমার জরুরি বিষয়ে কথা আছে। এমনি এমনি কি দুজনকে একসাথে ডেকেছি? রিম্মি আর নীলাব্র একবার মুখ চাওয়াচাওয়ি করলো। রিম্মি বলল, জরুরি কথা কি বিষয় ভাইয়া? উৎস বললেন, তোমাদের সিন্ধুপ্রেম নাটকের অভিনয় নিয়ে। কিন্তু আমি অনেক সন্তুষ্ট। নাটকে ট্রেইলারে যেখানে ইউটিউবে মিলিয়ন ভিউ পার করেছে, সেখানে নাটক কতটা হিট হবে চিন্তা করে দেখো। এটা বলতে গেলে আমার ড্রিম প্রজেক্ট। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে নিয়ে আরও একটা মাইল ফলক তৈরি করব। শুটিং হবে মুন্সিগঞ্জের একটা বাংলো বাড়িতে। রিম্মি সরাসরি বলল, আমি এই প্রজেক্টে কাজ করতে পারবো না। উৎস ব্রুকুসকে তাকাতে রিম্মি আবার বলল, কিছু মনে করবেন না উৎস ভাইয়া, আমি সিদ্ধান্ত নিয়েছি আর কখনো কোনো ড্রামাতে কাজ করব না। কেন? এটা একদম বাজে সিদ্ধান্ত রিম্মি। তোমার কেরিয়ার এখন উঠতির পথে। তোমাদের জুটির কত চাহিদা জানো? এবছরের বহুল আলোচিত জুটি তোমরা। এখন যদি তুমি এসব কথা বলো তাহলে কিভাবে হবে? আর তোমার জন্য তো নীলাব্রের কেরিয়ারেও ক্ষতিকর প্রভাব পড়বে। তোমরাই তো একজন আরেকজনের পরিপূরক। আপনি অন্য নায়িকা ঠিক করুন, আমার জন্য কারো কিছু থেমে থাকবে না। আমি থাকি আর না থাকি তাতে কারো কিছুই যায় আসে না। রিম্মি আর চোখে নীলাব্রের দিকে তাকালো। নীলাব্র হাসার চেষ্টা করে বলল, উৎস ভাই, আমি একটু আসছি। নীলাব্র কনিষ্ঠ আঙ্গুল দেখিয়ে বোঝালো সে ওয়াশরুমে যেতে চায়। উৎস হেসে বলল, আচ্ছা আচ্ছা যাও। নীলাব্র চলে যেতেই উৎস রিম্মির দিকে ঝুঁকে বলল, কী হয়েছে বলো তো? তোমাদের মধ্যে কি কোনো বিষয়ে মনোমালিন্য হয়েছে? কোনো বিষয়ে মনোমালিন্য হয়েছে? রিম্মি তীক্ষ্ণ গলায় বলল, ওনার সাথে আমার মনোমালিন্য হওয়ার মতো সম্পর্ক না উৎস ভাইয়া। উৎস এসে বলল, আচ্ছা বুঝেছি। আসলে তোমার জায়গায় অন্য কাউকে নেওয়া সম্ভব না রিম্মি। নীলাব্র মিডিয়ায় নতুন, ও আপাতত তোমার সাথে বেশি কমফোর্টেবল। দর্শক মহলে তোমাদের চাহিদা প্রচুর, আর কাহিনিটাও তোমাকে ভেবে লেখা। তাহলে অন্য কাউকে ঠিক করুন। আমি নীলাব্র সাহেবের সাথে কাজ করতে চাই না, ওনার মুখোমুখিও হতে চাই না। নীলাব্রকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না, ও গল্পের কেন্দ্রীয় চরিত্র। রিম্মি উঠে দাঁড়িয়ে বলল, তাহলে ভাইয়া প্লিজ আমার কথা ভুলে যান। আমি পারবো না, সরি। রিম্মি দরজা খুলে বেরিয়ে গেল। উৎস হাঁ করে চেয়ে রইল। রিম্মি যে এভাবে নাকচ করবে সে ভাবতে পারেনি। অন্যদিকে ডিক্লারেশন দেওয়া শেষ। রিম্মি নীলাব্র জুটির নতুন নাটক আসছে। এই অবস্থায় আর্টিস্ট চেঞ্জ হলে তো দর্শকরা ধর্মঘট শুরু করবে। নীলাব্র দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। রিমি বের হতে নীলাব্র ওর হাত ধরে টেনে ওকে অন্য জায়গায় নিয়ে গেল। রিমি ধাক্কাতে শুরু করলো নীলাব্রকে। নীলাব্র ছাড়লই না, ওকে দেওয়ালে ঠেকিয়ে আরও শক্ত করে চেপে ধরল। রিমি রাগে গজগজ করে বলল, এসব কি হচ্ছে নীলাব্র? ছাড়ুন আমাকে। আগে আমার একটা কথা শুনতে হবে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আচ্ছা আপনি এমন কেন করছেন? সব কি আমার বিয়ের জন্য? আপনি প্রতারণা করেছেন। কিভাবে প্রতারণা করলাম সত্যি করে বলবেন? আমি কি কখনো বলেছি আমি আপনাকে ভালোবাসি? রিমি শীতল দৃষ্টি মেলে তাকালো, একদম স্তব্ধ হয়ে গেল। আসলে নীলাব্র কি কোনোদিন বলেছে? বিকাল থেকে যে তুহা নামাজে বসেছে এখনও ওঠেনি। আসর মাগরিব এসব সব একসাথে শেষ করে এখন তাহাজ্জুদের জন্য অপেক্ষা করছে। জায়নামাজে বসে তবজি জপছে। লায়লা তুহার কাণ্ড কারখানা দেখে হতবাক। যে মেয়ে সারাদিনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, সে হঠাৎ করে এত নামাজি হয়ে উঠল। অসুস্থ শরীর নিয়েও মেয়েটা নামাজ পড়ছে। কী এমন হয়েছে ওর? লায়লা চিন্তিত হয়ে তুহার সাথে কথা বলতে গেলেন। তুহা লম্বা মোনাজাতে বসেছে। 10 মিনিট পর সেই মোনাজাত শেষ হলো। এরপর
তুহা লাইলার দিকে তাকিয়ে কোমল গলায় বলল, কিছু বলবেন আন্টি? সাদা রঙের হিজাবে তুহার মুখটা খুব সুন্দর লাগছে, নিষ্পাপ মায়াবী। লাইলা তুহার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার কি হয়েছে মা? আমাকে বলো তো। তুহা অপ্রতিভ গলায় বলল, কিছু হয়নি তো। লাইলা বুঝে নিলেন তুহা বিষয়টা এড়িয়ে যেতে চাইছে। উনি আর প্রশ্ন করলেন না, অন্য কথা বললেন, রাতে কি খাবে মা? সর্ষে ইলিশ রান্না করব? তুহা সম্মতি দিল না। ইলিশ মাছ তার অসম্ভব পছন্দ, কিন্তু তুহা কোথায় যেন গল্প শুনেছিল জিনরা ইলিশ মাছ পছন্দ করে, তাই আপাতত ইলিশটার জন্য হারাম। তুহা ভয়ার্থ ভঙ্গিতে মাথা নেড়ে বলল, না আন্টি, ইলিশ খাবো না, ইলিশ ছাড়া অন্য যে কোনো কিছু। লাইলা খেয়াল করেন তুহার হাতের আঙ্গুলগুলো কাঁপছে। উনি তুহাকে শক্ত করে ধরে বললেন, তোমার কি হয়েছে মা? আমাকে বলো তো। কিছু হয়নি আন্টি। আচ্ছা আন্টি, আজ রাতে আপনি আমার সাথে থাকবেন প্লিজ, আমার একা ঘুমাতে ভয় লাগে। আচ্ছা থাকবো। তুমি কি ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখেছো? তুহা মিথ্যে বলল, হ্যাঁ। লাইলা এসে বললেন, স্বপ্ন দেখে কেউ এত ভয় পায়? বোকা মেয়ে, স্বপ্ন তো স্বপ্নই, ঘুম ভেঙে গেলেই শেষ। কি স্বপ্ন দেখেছো? তুহা চিন্তায় পড়ে গেল। লাইলা বললেন, আচ্ছা থাক, স্বপ্নের কথা না বলাই ভালো। বলতে হবে না, আমি আজকে তোমার সাথেই থাকবো মা, চিন্তা করো না। আর আন্টি, সরি কেন মা? কাল রাতে আপনাকে অনেক জ্বালিয়েছি, তাই আমি অসুস্থ ছিলাম, আপনাকে কষ্ট করে আমার বমি পরিষ্কার করতে হয়েছে, আমার শাড়ির বদলে দিতে হয়েছে, সারা রাত ঘুমাতে পারেননি। লায়লা বিস্মিত গলায় বললেন, এসব কে বলেছে তোমাকে? আমি কখন এসব করলাম? আর কাল রাতে তো নীলাব্র তোমার সাথে ছিল, আমি অর্পিকে নিয়ে আমাদের ঘরে ছিলাম, তুমি মাঝরাতে বমি করেছিলে, আমি তো জানিও না কিছু। তোমার মাথায় বজ্রপাত হলো। গত রাতের ঘটনা তোমার কিছু মনে পড়ছিল না দেখে নীলাব্র বলেছিল সে গত রাতে এখানে ছিল না, লায়লা তোয়ার সাথে ছিল। সকালে তোয়ার অসুস্থতার কথা শুনে নীলাব্র দেখতে এসেছে, অথচ লায়লা আন্টি বলছেন নীলাব্র গত রাতে ওখানেই ছিল। কার কথা সত্যি? তোহার মাথায় যন্ত্রণা হচ্ছে। রাতে কি হয়েছিল একবার যদি মনে করা যেত। লায়লা বললেন, কি হয়েছে তোহা? কিছু হয়নি আন্টি, আমি বোধহয় স্বপ্ন দেখেছিলাম। তাই হবে হয়তো। আমি রান্না বসাতে যাচ্ছি, তুমি নামাজ শেষ করে এসো। আচ্ছা। লায়লা চলে গেলেন। তোহা চিন্তা করতে লাগলো, নীলাব্র বাড়িতে এলে একটু পরে লায়লার সাথে রান্নাঘরে দেখা করে সোজা তোহার ঘরে ঢুকলো। হাসি মুখে বলল, কী অবস্থা ম্যাডাম? তোয়া কঠিন চোখে তাকিয়ে বলল, দরজা বন্ধ করুন। নীলাব্র লাজ্জ কণ্ঠে বলল, এখনই? আন্টি কি মনে করবে? তোয়া বিছানার অ্যাডজাস্ট টেবিল থেকে স্টিলের মগ নিয়ে নীলাব্রের মুখে ছুঁড়ে মারল। নীলাব্র ক্যাচ ধরে বলল, হাসতে হাসতে বলল, এই ছোড়াছুড়ি অভ্যাস আপনার কবে যাবে? নীলাব্র দরজা বন্ধ করে তোহার সামনে এসে বসলো। তখনই তোহা নীলাব্রের কলার ধরে আক্রমণাত্মক ভাবে বলল, মিথ্যে কেন বলছেন? নীলাব্র হতচকিত হয়ে বলল, কি মিথ্যে বললাম? কাল রাতে লায়লা আন্টি আমার সাথে ছিলেন নাকি আপনি? নীলাব্র আমতা আমতা করে মাথা চুলকে বলল, আমিই ছিলাম। তোয়া জারি মেরে বলল, তাহলে মিথ্যে কেন বলছেন? সত্যি বললে মানতেন না, তাই মিথ্যে বলেছি। অসভ্য ইতর জানোয়ার, সেদিন তো খুব বড় বড় কথা বলছিলেন। অধিকার এসেও অনুমতি ইম্পর্টেন্ট, সে অনুমতি থাকলে অনুমতির জন্য অপেক্ষা করবেন, অথচ কাল রাতে কি সুন্দর সুযোগের সদ্ব্যবহার করলেন, আপনাকে ধিক্কার। নীলাব্র এবার রেগে বলল, এক্সকিউজ মি, আপনি কি করেছেন সে খেয়াল আছে? আপনি নিজেই আগে এসেছিলেন আমার কাছে, আমি যাইনি। হাউ ফানি, আমি যাব আপনার কাছে? মিথ্যে বলার একটা লিমিট থাকা দরকার। নীলাব্র বলল, জানতাম বিশ্বাস করবেন না, এজন্য আগে ভাগে প্রুফ নিয়ে রেখেছি। নীলাব্র গত রাতে তোহার কিছু কথা মোবাইলে রেকর্ড করে রেখেছিল, সেগুলো এবার বের করে তোহাকে শোনালো। নিজের কণ্ঠে তোহার নিজেরই কান যা যা করতে লাগলো। এসব কথা সে বলেছে? বিশ্বাসই হয় না। তো উসুস করে বলল, তাতে কি, আমার নয় হুঁশ ছিল না, কিন্তু আপনার তো ছিল, আপনি আমাকে আটকালেন না কেন? বাহ, আপনার হুঁশ ছিল না এটা আমার প্রবলেম, আর প্রমাণ কি যে আসলে আপনার হুঁশ ছিল না? হয়তো আপনি একদম স্বাভাবিক ছিলেন, ইচ্ছে করে এসব করেছেন, আর এখন ভুলে যাওয়ার নাটক করেছেন। তোয়া হতবিহ্বল গলায় বলল, আমি নাটক কেন করব? আমি কি জানি। তোয়া দাঁত কিরমিরিয়ে বলল, খুবই বিরক্তিকর আপনি, অসহ্য। এই অসহ্যের সাথে কাল রাতে তোয়া টিস্যু বক্স থেকে এক গাদা টিস্যু নিয়ে নীলাব্রের মুখে পুরে দিল, যেন কথা বলতে না পারে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, না কমেন্ট করে জানতে পারেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।